স্বাগত। এখন সকালে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি গালিব ইবনে রিয়াজ। চোদ্দ দলে থাকার কারণে হোক বা নিজের উৎসাহের জায়গা থেকে হোক, তারা আওয়ামী লীগকে সাপোর্ট দিয়ে গেছে সবসময়। মানে ধামাচাপা দেওয়ার জন্য এবং আওয়ামী লীগকে আরো রেডিক্যাল করার জন্য, আমাদের উপরে হামলা চালানোর জন্য প্রেশার ক্রিয়েট করেছে। সো এই পুরো প্রেশার গ্রুপটাই এটার জন্য দায়ী। আপনি অন্যায় দেখে সহ্য করেছেন, অন্যের সাথে থেকেছেন, তো দায় এড়াবেন কীরকম করে? মানুষের ভিতরে তাদের প্রতি যেরকম রাগ, ঘৃণা, ঘুরে দাঁড়ানো তাদের জন্য আমি মনে করি ডিফিকাল্ট। ছাত্র জনতার উপর গুলি চালানোর দায় নিতে হবে 14 দলের নেতাদেরও, কারণ মানবতা বিরোধী কাজে আওয়ামী লীগের সাথে এর শরিক দলগুলো জড়িত। এমন অবস্থায় আওয়ামী লীগ ও 14 দলের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও উঠেছে প্রশ্ন। এ নিয়ে এখন সকালে থাকছে বিস্তারিত। চাঁদা না দিয়ে সদরঘাটে আসা একসময় স্বপ্ন ছিল এই শ্রমিকদের কাছে। এখন কি অবস্থা? আগে প্রায় 1400-1500 টাকার মতন খরচ হইতো, বুঝছেন। তারপর আবার রাস্তায় ট্রাফিক সার্জেন অনেক ঝামেলা ছিল। সদরঘাট আপনার ইন টোটাল আসলেই 930 টাকা, গাবতলী নিত 120 টাকা, চান্দুরা নিত 150 টাকা। প্রবেশের ক্ষেত্রে অনেক সময় চাঁদা দিতে হতো, বিশেষ করে আমাদের ছাত্রছাত্রীরা মনিটরিং করছে, যে কারণে এখন বাজারে অনেকটাই স্বাভাবিক অবস্থায় ফিরে এসছে। সড়ক প্রায় চাঁদাবাজ মুক্ত, কেউ আর গাড়ি থামিয়ে মামলার ভয় দেখায় না। পরিবহন খাতে প্রায় 5,000 কোটি টাকার সাশ্রয়, যার প্রভাব পড়েছে বাজার ও যাত্রী ভাড়ায়। এ নিয়েও থাকছে বিস্তারিত এখন সকালে। ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালানোর দায় নিতে হবে 14 দলের নেতাদেরও, এমন মন্তব্য বিভিন্ন রাজনৈতিক, রাষ্ট্রবিজ্ঞানী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের। তারা বলছেন, হত্যার দায়ে আওয়ামী লীগের পাশাপাশি বিচার করতে হবে হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আনোয়ার হোসেন মঞ্জু ও নজিবুল বশর মাইজ ভান্ডারীর। এমন অবস্থায় আওয়ামী লীগ ও 14 দলের রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়বে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। আওয়ামী লীগ সরকার পতনের দিন পর্যন্ত নিরীহ ছাত্র জনতার উপর নির্বিচারে চলে গুলি। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এই হত্যাযজ্ঞে অংশ নেয়ার অভিযোগ ওঠে ছাত্রলীগ ও যুবলীগের বিরুদ্ধেও। কিন্তু মাঠের বাইরে থেকেও ছাত্র জনতার উপরে তাণ্ডবে কারা শেখ হাসিনা সরকারকে অকুণ্ঠ সমর্থন দিয়েছিল। 29 জুলাই 2024 কোটা সংস্কারের দাবি থেকে 9 দফার আন্দোলন তীব্র রূপ ধারণ করে। মাঠেও মুখোমুখি অবস্থানে পুলিশ আর আন্দোলনকারীরা। ঠিক এমন একটি সময় 14 দলের নেতাদের গণভবনে ডেকে পাঠান শেখ হাসিনা। তাদের সাথে দীর্ঘ বৈঠকের পর ছাত্র জনতার আন্দোলনকে আরো কঠোর চোখে দেখে সরকার। 14 দলের যারা শরিক আছে, অনেকেই আছে যারা সরাসরিভাবে আওয়ামী লীগকে সাপোর্ট দিয়ে গেছে, তাদের আলাদা দল হয়েছে, কিন্তু 14 দলে থাকার কারণে হোক বা নিজের উৎসাহের জায়গা থেকে হোক, তারা আওয়ামী লীগকে সাপোর্ট দিয়ে গেছে সবসময়। 2008 থেকে 2024 সাল টানা 16 বছর ক্ষমতায় বাংলাদেশ আওয়ামী লীগ। দীর্ঘ এ সময়ে দলটির জোট সঙ্গী হিসাবে কাজ করেছে হাসানুল হক ইনুর জাসদ, রাশেদ খান মেননের ওয়ার্কার্স পার্টি, আনোয়ার হোসেন মঞ্জুর জেপি এবং নজিবুল বশর মাইজ ভান্ডারীর তরিকত ফেডারেশন সহ 14 দল। গত যে তথাকথিত নির্বাচন বলে রাশেদ খান মেনন বলেছে আমি সাক্ষ্য দিচ্ছি ভোটটা ঠিক হয়নি, তারপরে আবার গেলেন কেন? আপনি অন্যায় দেখে সহ্য করেছেন, অন্যের সাথে থেকেছেন, তো দায় এড়াবেন কীরকম করে? আপনি থাকতেন না, 14 দলে থাকতেন না, জোট থেকে বেরিয়ে আসতেন। আওয়ামী লীগের শরিক দলের অংশ হিসেবে জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে 2012 সাল থেকে 2019 সাল পর্যন্ত দেয়া হয় তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। প্রথম সারির কয়েকটি টেলিভিশন ও পত্রিকা বন্ধ করার মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা হরণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। মহাজোট সরকারের পর দুটি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন রাশেদ খান মেনন। ছাত্রদের উপর নির্বিচারে গুলি চালানোর পিছনে 14 দলের এসব নেতাদের মুখ্য ভূমিকা আছে বলে মনে করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। 14 দলের যারা সবাই এটার সাথে ইনক্লুডেড, তারা সবাই এটাকে, এই যে আমাদের পুরো আন্দোলনটিকে আসলে মানে ধামাচাপা দেওয়ার জন্য এবং আওয়ামী লীগকে আরো রেডিক্যাল করার জন্য, আমাদের উপরে হামলা চালানোর জন্য প্রেশার ক্রিয়েট করেছে। সো এই পুরো প্রেশার গ্রুপটাই এটার জন্য দায়ী। শিক্ষার্থীরা যখন আন্দোলন করছে সেই সময়টাতে গত 29 তারিখ আমরা দেখেছি ইনু, মেনন, মঞ্জু এরা মিলে 14 দলের সবাই মিলে তারা মিটিং করেছে। সেখান থেকে বেরিয়ে এসে শিক্ষার্থীদেরকে জঙ্গি সাব্যস্ত করার মতো বক্তব্য তারা দিয়েছে। তাদের সকলকে বাংলাদেশের আইন অনুযায়ী সর্বোচ্চ বিচারের মুখোমুখি তাদেরকে করতে হবে।
আন্দোলন দমন করবার জন্য চূড়ান্ত অমানবিক ও মানবতা বিরোধী কাজে আওয়ামী লীগের সাথে এর শরিক দলগুলো জড়িত, তাই দলগুলোর দায় এড়ানোর কোনো সুযোগ নেই বলছেন এই নেতা। এই আন্দোলনটা যখন চলছে তখনও 14 দলের বৈঠকের কথাটা খেয়াল করেন, তারাই তো সাজেস্ট করেছে কারফিউ দিতে। দায় তারা তো কোনোভাবেই এড়াতে পারেন না, কারণ তারা এটার সাথে ছিলেন, শেয়ার করেছেন। সর্বশেষ আন্দোলন দমন করবার জন্য সরকার যে একদম চূড়ান্ত অমানবিক কাজগুলো করেছেন, মানবতা বিরোধী, এগুলোকে তারা তো অ্যাপ্রুভ করেছেন। 14 দলের মিটিংয়ের যে রিপোর্ট বাইরে এসছে তাই বোঝায়। তো এটা কিভাবে তারা এড়াবেন? এটা এড়াবার কোনো সুযোগ নেই। এমন অবস্থায় আওয়ামী লীগ ও 14 দলের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও উঠেছে প্রশ্ন। এত ছাত্রকে মেরে ফেলেছে, এত লোককে মেরে ফেলেছে, মানুষের ভিতরে তাদের প্রতি যেরকম রাগ, ঘৃণা, ঘুরে দাঁড়ানো তাদের জন্য আমি মনে করি ডিফিকাল্ট। ওরা ঘিরে গেছে জনগণের নজর থেকে, এরা আর কাম ব্যাক করতে পারবে না। আর এরা তো পলিটিক্যাল পার্টি মানে কি, এই 14 দল, এরা তো আওয়ামী লীগের লেজুর। বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এভাবেই পুড়িয়ে ভস্ম করে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। সরকার পতনের খবর সারা দেশে ছড়িয়ে পড়তেই আত্মগোপনে যেতে থাকে আওয়ামী লীগ ও এর শরিক দলের নেতাকর্মীরা। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, গণহত্যার দায়ে যে সকল দল ও ব্যক্তি জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিলে এমন ঘটনার আর পুনরাবৃত্তি হবে না। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। অনেকটা স্বপ্নের মতো চাঁদাবাজ নেই সড়কে। কেউ আর গাড়ি থামিয়ে মামলার ভয় দেখায় না, কেউ সড়কে দাঁড়িয়ে টাকা না দিলে গাড়ি রোধ করে না। চাঁদাশূন্য পরিবহন সেক্টরে প্রায় 5,000 কোটি টাকা পকেটেই থেকে যাচ্ছে পণ্য ও যাত্রী পরিবহনের মালিক শ্রমিকের। ধীরে ধীরে যার প্রভাব পড়তে শুরু করেছে পণ্যের বাজারে ও যাত্রী ভাড়ায়। বিস্তারিত প্রতিবেদনে। ঠিক কয়েকদিন আগের চিত্র এটি। ধাপে ধাপে টাকা নিয়ে ব্যবসা করতে হতো পরিবহন মালিকদের। রাতের ঢাকা ছিল আরো ভয়ঙ্কর। প্রতিদিন কম করে হলেও 2 থেকে 250 গাড়ি ঘুরে যায় সদরঘাট থেকে। চাঁদা না দিয়ে সদরঘাটে আসা একসময় স্বপ্ন ছিল এই শ্রমিকদের কাছে। এখন কি অবস্থা আমরা একটু দেখতে চাই। আদৌ এই সদরঘাট থেকে ঘুরতে অথবা রাস্তায় কোনো ধরনের চাঁদা আছে কিনা সেই বিষয়গুলো আমরা একটু যাচাই বাছাই করে দেখব। চলুন দেখে আসছি। সদরঘাট আপনার ইন টোটাল আসলেই 930 টাকা, গাবতলী নিত 120 টাকা, চান্দুরা নিত 150 টাকা, সাবান নিত 100 টাকা। এখন নেই। অধিকাংশ যাত্রী পরিবহনের গাড়ি চালক ও কন্ডাক্টরের একই বক্তব্য, যেখানে প্রতিদিন 1200 থেকে 1500 টাকা পর্যন্ত ধাপে ধাপে গুনতে হতো পরিবহন ব্যবসা করতে, সেখানে এখন 1 টাকাও লাগে না। বছরে বেঁচে যায় প্রায় 2000 কোটি টাকা। আগে আপনার এখানে নিতে হলো 430 টাকা এক সিঙ্গেল, আবার ঘুরে আসে নিল 80 টাকা ইন টোটাল, আবার গাবতলি নিয়ে এলো 530 টাকা, 590 টাকা, আর চান্দুরা নিয়ে এলো 50 টাকা, আর রাস্তা আছে 10 টাকা 20 টাকা করে আছে। এখন কয় টাকা লাগে? এখন 1 টাকা লাগে না। আগে তো আপনার রাস্তা খরচ ছিল 4 সিঙ্গেল মারলে আর কি রাস্তা খরচ 1200 টাকা গেছে, আর এখন 1 টাকা যায় না। আগে প্রায় 1400-1500 টাকার মতন খরচ হইতো, বুঝছেন। তারপর আবার রাস্তায় ট্রাফিক সার্জেন অনেক ঝামেলা ছিল, এখন আর তেমন কোনো ঝামেলা নেই। মালিক শ্রমিকরা লাভের মুখ দেখলেও কমেনি বাস ভাড়া। আগের ভাড়াতেই যাত্রী পরিবহন করছে তারা। আগে 30 টাকা ছিল, তাহলে 1400-1500 টাকা কমলে আমাদের ভাড়া কম নিবে না? আগের মধ্যেই তো ভাড়া নেয়। কমা তো উচিত ছিল, কিন্তু ওনারা তো নিচ্ছে না। আগে বলতো যে ট্রাফিকের ঘুষ খায়, অমুক জায়গায় দেওয়া লাগে, অমুক জায়গায় দেওয়া লাগে, দৈনিক 2000 টাকা ট্রিপে খরচ আছে। এখন তো খরচটা নাই। আমাদের চাঁদা দর লাগতেছে, এটা ঠিক আছে, কিন্তু তেলের দাম তো আগেরই আছে। তারপর আমাদের গাড়ি ভাড়ার সময় মালিকেরা 500 টাকা ইনকাম বাড়িয়ে দিচ্ছে। পুলিশের হয়রানি নিয়ে বরাবর অতিষ্ঠ ছিলেন রিকশা চালকরা। বিভিন্ন সময় প্রকাশ্যে তাদের চাঁদাবাজির বিষয়েও মুখ খুলেছেন তারা। এছাড়া এলাকা ভিত্তিক চাঁদাবাজির ঘটনা তো আছেই। হয়েছে সেই দিনের পরিবর্তন। শূন্যের কোটায় রিকশা সেক্টরের চাঁদাবাজি। এই সেক্টরে বছরে প্রায় 1000 কোটি টাকা চাঁদার অভিযোগ ছিল আগে থেকেই। আগে স্টিকারের টাকা দেওয়া লাগতো, মানে 2500 টাকা, আর পুলিশে যে কোনো জায়গায় আটকাইতো
বা ওখানে গাড়ি আটকায় রেখার করে বা রয়ে যাইতো 3,000 টাকা 4,000 টাকা দিয়ে সবাই আনতো। একটু রুটে উঠলেই গাড়ি ধরতো, ধরে আমাদের কাছ থেকে টাকা পয়সা নিত হাতায়া। রাস্তাঘাটে কেউ গাড়ি আটকায় না, কেউ চাঁদা চায় না, বা লাইসেন্স দেখতে যায় কেউ টাকা চায় না। পণ্য পরিবহনে বছরে 2,000 কোটি টাকা চাঁদা আদায় হতো। মামলার ভয় দেখানো কিছু পুলিশ ও চাঁদাবাজ সিন্ডিকেটের দৌরত্ব হারিয়ে গিয়েছে শিক্ষার্থীদের নতুন বাংলাদেশে। এই সরকার যতদিন থাকবো ততদিন চাঁদাবাজি হওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু যে কোনো রাজনৈতিক সরকার আইলে আবার চাঁদাবাজি সুযোগ যে চাঁদাটা বন্ধ থাকে দুর্বমূল্য অর্ধেক কমে যাবে। আজকে দেন ফেজের দাম কিন্তু কমে আছে, 120 টাকার ফেজ 70 টাকায় গেছে। আগে কিন্তু আমাদের অনেক অনেক লস দিতে হয়েছে, জায়গায় জায়গায় পুলিশে হয়রানি ছিল, এবং চিটাং পড়ে ওইখানে শ্রমিকেরা অনেক টাকা দিত ওইখানে। কৃষি বিশেষজ্ঞরা বলছে পরিবহন ভাড়ায় প্রভাব ফেলে চাঁদাবাজি, তাই চাঁদাবাজিবিহীন রাস্তা কমাবে কৃষি পণ্যের দাম, স্বস্তিতে থাকবে মানুষ। পণ্য প্রবেশের ক্ষেত্রে অনেক সময় চাঁদা দিতে হতো এবং বাজারগুলোতেও চাঁদা দিতে হয়, সেটা আপাতত কিন্তু নেই। আর বিশেষ করে আমাদের ছাত্রছাত্রীরা মনিটরিং করছে, যে কারণে এখন বাজারে অনেকটাই স্বাভাবিক অবস্থায় ফিরে এসছে। এবং আরেকটি বিষয় হলো যে আমাদের সিন্ডিকেট দীর্ঘদিন ধরে এখানে ক্রিয়াশীল ছিল, কিন্তু সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সিন্ডিকেটটা এখন আর ক্রিয়াশীল নেই। অদূর ভবিষ্যতে আমাদের যে পণ্যের উচ্চ মূল্য সেটা ক্রমাগতভাবে হ্রাস পাবে। সাধারণ মানুষের পকেটের স্বস্তি ফেরাতে চাঁদাবাজদের চিরতরে বিদায় জানানো প্রয়োজন বলে মনে করেন এই কৃষিবিদ। তাই দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের আহ্বান অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের কাছে। আরিফ হোসেন, এখন, ঢাকা। আজ দুপুরের মধ্যে পুলিশের গুলিতে নিহত খালিদের মামলা নেওয়া হবে এমন আশ্বাসের পর লালবাগ থানা ত্যাগ করেছে অবস্থানরত শিক্ষার্থীরা। গত রাত 2টার দিকে সমন্বয়ক সার্জিস ও হাসনাতের হস্তক্ষেপের পর এমন আশ্বাস মেলে ডিসির পক্ষ থেকে। এর আগে শনিবার বিকেল থেকে থানা ঘেরাও করে রাখে সাধারণ ছাত্র জনতা। আরও জানাচ্ছেন মুন্নাফ রশিদ। হঠাৎ রাজধানীর লালবাগ থানায় উত্তেজনা। শনিবার বিকেল থেকে থানা ঘেরাও করে রাখে সাধারণ ছাত্র জনতা। গত 18 জুলাই ছাত্র জনতার আন্দোলনের সময় লালবাগে পুলিশের গুলিতে শিক্ষার্থী খালিদ সাইফুল্লাহর মৃত্যুর মামলা না নেয়ায় ঘটনার সূত্রপাত। খালিদের বাবা মামলা করতে চাইলেও 2 দিন ঘুরিয়ে মামলা নেয়নি পুলিশ। এমন অভিযোগের পর থানায় অবস্থান নেয় শিক্ষার্থীরা। এক পর্যায়ে থানা থেকে গোপনে বেরিয়ে যান ভারপ্রাপ্ত কর্মকর্তা। আমার সাথে আরেকজনের মোবাইল দিয়ে ওসির সাথে কথা হয়েছে, ডিসি সাহেব এখনো ওনাকে পারমিশন দেয়নি, যে কারণে উনি আইসা মামলা নিতে পারবে না। আমার সন্দেহ হচ্ছে যেখানে হত্যাকাণ্ড হয়েছিল সেখানে হচ্ছে লালবাগ থানার পুলিশ ছিল। এনিহাও তারই হচ্ছে সাথের বা সে তার নিজে নাম এজার থাকতে পারে বা এরকম হতে পারে, যে কারণে সে হয়তো মামলা নিতে চাচ্ছে না। ছেলে নিহতের ঘটনায় দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 91 জনকে আসামি করে লালবাগ থানায় মামলা দায়ের করতে গেলে মামলা না নিয়ে ফিরিয়ে দেওয়ার অভিযোগ নিহত খালিদের বাবার। ছেলের নিহত হওয়ার সঙ্গে জড়িত ও আদেশদাতাদের সর্বোচ্চ শাস্তির দাবি তার। যারা এই হত্যার জন্য পিছন থেকে তাদেরকে নির্দেশ দিছে বা তাদেরকে অর্ডার দিয়েছে, আর যারা সরাসরি গুলি করেছে তাদের সবার আমি ফাঁসি চাই। তাদের আমি নামটা এখানে সরাসরি নিচ্ছি না, আপনারা সবাই জানেন কে নির্দেশ দিয়েছে, কিন্তু আমাদের কেস ফাইলের ভিতরে তাদের নাম ডিটেলস দেওয়া আছে। আশা করি ইনশাল্লাহ আমি আমার ছেলে হত্যার সুষ্ঠু বিচার পাবো। থানা ঘিরে উত্তেজনা বাড়তে থাকায় রাত 12:30টার দিকে সেখানে যান সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ। খালিদের বাবা ও আইনজীবীকে সাথে নিয়ে লালবাগ জোনের নতুন দায়িত্বপ্রাপ্ত ডিসি জসিম উদ্দিনের সাথে বৈঠক করেন তারা। ডিসি ও সমন্বয়কদের কেউ গণমাধ্যমে কথা না বললেও আইনজীবী জানান রোববার দুপুরের মধ্যে মামলা নথিভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। 6 জন পুলিশ অনবরত তাকে প্রায় 70টার মতো বুলেট নিক্ষেপ করেছেন, মৃত্যু নিশ্চিত হওয়া পর্যন্ত বুলেট নিক্ষেপ করেছেন। সেটার প্রত্যক্ষ সাক্ষীরাও আজকে উপস্থিত ছিলেন, আশ্বাস দিয়েছেন এবং মামলা রিসিভ করে নিয়েছেন। টোটাল 12 পাতা। আমরা এখানে সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার নাম আছে, সাবেক প্রধানমন্ত্রী, এবং সাবেক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নাম আছে। আমরা 91 জনকে এখানে এজাহারভুক্ত করেছি এবং 120 থেকে 150 জনকে আমরা এখানে অজ্ঞাতনামা আসামি করেছি। এরপর রাত 2:30টার দিকে থানা ত্যাগ করেন অবস্থানরত শিক্ষার্থীরা। মুন্নাফ রশিদ, এখন, ঢাকা।
শিক্ষার্থীদের আন্দোলনে অংশ নেওয়া সাভারের প্রথম নিহত হন শায়েখ আসহাবুল ইয়ামিন। 18 জুলাই দুপুরের পর পুলিশের গুলিতে আহত হন তিনি। আহত অবস্থায় পুলিশের সাজোয়া যানে করে ঘোরানো হয় তাকে। এক পর্যায়ে মৃত ভেবে ফেলে দেওয়া হয় সাজোয়া যান থেকে। সেই দৃশ্য ভাইরাল হয় নেট দুনিয়ায়। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। আন্দোলনরত নিরস্ত্র শিক্ষার্থীদের উপর নির্বিচারে গুলি চালায় পুলিশ। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি এবং সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলামের নির্দেশে শিক্ষার্থীদের উপর চলে নির্মমতা। বিক্ষোভের প্রতীক হয়ে পুলিশের সাজোয়া যানের সামনে রুখে দাঁড়িয়েছিলেন ইয়ামিন। তখনই গুলিতে ঝাঁঝরা করে দেয়া হয় তার বুক। গুলিবিদ্ধ মুমূর্ষু ইয়ামিনকে সাজোয়া যানেই সড়কে ঘুরিয়ে ঘুরিয়ে এক পর্যায়ে ফেলে দেয়া হয় সড়কে। এ ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে ক্ষোভে ফুঁসে ওঠেন শিক্ষার্থীরা। এক দফা দাবিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ে শেখ হাসিনার মসনদ। ইয়ামিনকে হারানোর পরও বিজয় গৌরবে গর্বিত তার বাবা সাবেক ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন। এটার বিচার আমি হয়তো নিজে হাতে কিছু করতে পারবো না, কারণ আল্লাহ আমার তো সেই ক্ষমতা আমাকে দেয় নাই। কিন্তু দেশীয় আন্তর্জাতিক যারা মানবাধিকার কমিশন আছে, যারা এই ধরনের অপরাধ নিয়ে কাজ করে, তারা যদি এর বিচার করে আমি অবশ্যই তাদের শাস্তি চাই এবং বিচার চাই। শহীদ ইয়ামিনকে ময়নাতদন্ত ছাড়াই প্রথমে গ্রামের বাড়ি কুষ্টিয়ায় এবং পরে সাভারের তালবাগের কবরস্থানে দাফনের চেষ্টা করেও ব্যর্থ হয় তার পরিবার। পরে ব্যাংকটাউন কবরস্থানে তাকে দাফন করা হয়। দলীয় নির্দেশে শনিবার সাভারের ব্যাংকটাউন এলাকায় ইয়ামিনের পরিবারের খোঁজখবর নিতে যান বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এনি। এ সময় ইয়ামিনের বাবাসহ পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। জানান হত্যাকাণ্ডে জড়িতদের বিচার করা হবে। প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের দলের মহাসচিবের নেতৃত্বে প্রতিনিধি দল গিয়েছে। আমরা এই সকল হত্যাকাণ্ডের বিচার দাবি করেছি এবং ট্রাইব্যুনালের মাধ্যমে যেন এই বিচার বিশেষ আদালতে হয় এবং যারা এই হত্যার নির্দেশ দিয়েছেন, বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অবৈধ প্রধানমন্ত্রী, তার নেতৃত্বে যারা এই সমস্ত অপকর্মের সঙ্গে, এই সমস্ত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন, সকলের বিচার আমরা দাবি করছি। দুই সন্তানের মধ্যে ইয়ামিন ছিল বড়। সে মিরপুরের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি MIST-তে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের 4র্থ বর্ষের শিক্ষার্থী। ইচ্ছে ছিল কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিষয়ে পড়াশোনা শেষে বিদেশে উচ্চশিক্ষা নেয়ার। সমাধির পাশে দাঁড়িয়ে সেই স্মৃতিতে চোখ ভাসে সন্তানহারা বাবার। হুমায়ুন কবির, এখন সাভার। দেশব্যাপী সাম্প্রতিক সংঘাতে বেশি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরাও। সামাজিক নিরাপত্তা সহ নানা সংকটে কঠিন সময় পার করছে ব্যবসা বাণিজ্য। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর আশার আলো দেখছেন ব্যবসায়ীরা। বলছেন ব্যবসায়িক পরিবেশকে প্রাধান্য দিলে সহসাই এসব সংকট দূর হবে। আরও জানাচ্ছেন গুলজার আহমেদ, ক্যামেরায় ছিলেন সেলিম মিয়া। হাজী আব্দুল কাইয়ুম 26 বছর ছিলেন প্রবাসে। দেশে ফিরে সিলেটের রিকাবি বাজারে 2012 সালে নিত্যপণ্যের ব্যবসায় নামেন। বলছিলেন চলমান অস্থিতিশীল পরিস্থিতি ও সংকটে ব্যবসায় ক্ষয়ক্ষতির কথা। একদিন বন্ধ থাকলে 1500 টাকা লস, 30,000-এর উপরে দোকান ভাড়া, 5,000-এর উপরে কারেন্ট বিল আয়। আপনার চাইলে ওই তো হোক, কারেন্ট প্রতি মাসও আয় 5,000-6,000 করে। আমরা ব্যবসায়ীরা চাই সুন্দর ব্যবসা হইতো, ভালো ব্যবসা হইতো, আর সিন্ডিকেটটা ভাঙ হইতো।
সহিংসতা এবং নানা অরাজকতার আতঙ্কে দোকানপাট বন্ধ ও নিত্যপণ্যের সরবরাহ না থাকায় বিপাকে সব ধরনের ব্যবসায়ীরাই। 5 কেজি আনলা 5 কেজি লগেলে 2 কেজি ফসা ইগু আনিয়া তো দাম কমে আনিয়া লাভ নাই ভাই। এখন এর লাগে কাস্টমারে বুঝাইতে গিয়ে আমরা খুব কষ্ট হয়। আমরা না ভাইরা বেচা লাগে 10-20 টাকা বাড়াই রাখি, কিন্তু কাস্টমারে বুঝে নাই। কারণ আপনার দিন বাড়া নাই, তাহলে মাছটা কমে আনদানি, তাহলে আপনার বাজারের অবস্থা খারাপ। সরকারের দায়িত্ব গ্রহণের পরপরই যেমন নতুন করে প্রাপ্তি ও প্রাপ্তির হিসেব করছে দেশের সাধারণ মানুষ, তেমনি নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্যের প্রত্যাশাও ব্যবসায়ীদের। এখন ব্যবসায়ীরা আমরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আপনি দেখতেছেন সিলেটের বিভিন্ন মার্কেট এখনো খুলতেছে না, ব্যবসায়ীরা বয়ের মধ্যে আছে। এই বয়টা দূর করা প্রথম কাজ হবে এই নতুন সরকারের কাছে প্রত্যাশা। আমরা মনে করি এই সরকার যে দায়িত্ব নেওয়ার সাথে সাথে প্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করা এবং ব্যবসায়ীদেরকে আশ্বস্ত করা তারা যাতে নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারে। 2 সপ্তাহে অন্তত কয়েক হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। এসব থেকে পরিত্রাণ পেতে হলে সামাজিক নিরাপত্তা জোরদার করার পাশাপাশি সরকারকে ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে হবে বলে জানান ব্যবসায়িক নেতারা। তার দোকানটা খোলার পরে বা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান খোলার পরে সে যেন নির্বিঘ্নে বসে ব্যবসাটা করতে পারে, এটাই বড় চাওয়া। তারপর যে ব্যবসা বান্ধব পরিবেশ যেটা, এগুলো যেন ঠিক থাকে। নতুন বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিতে হলে ব্যবসায়ীদের জানমাল, পণ্য পরিবহন ও বিপণন সুরক্ষিত করতে হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। নতুন বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিতে হলে ব্যবসায়ীদের জানমাল, পণ্য পরিবহন ও বিপণন সুরক্ষিত করতে হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। গুলজার আহমেদ, এখন সিলেট। নিম্নচাপে পরিণত হচ্ছে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ। বৈরী আবহাওয়ায় উত্তাল সাগর, সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বলেছে আবহাওয়া অফিস। এ নিয়ে আরও জানাতে ভোলার তুলাতুলি মেঘনার পাড় থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, কি অবস্থা? যারা সাগরে মাছ ধরতে গিয়েছিলেন তারা কি নিরাপদে আবার ফিরে আসতে পেরেছেন কিনা, আর কি অবস্থা সার্বিক আবহাওয়ার? গালিব, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে রূপ নিতে শুরু করেছে, যার প্রভাবে গতকাল থেকে উপকূল এলাকা ভোলা শহর জুড়ে এবং গুড়ি গুড়ি বৃষ্টিপাত শুরু হয়েছে। আমি আবহাওয়া অফিসের সাথে কথা বলেছিলাম। আবহাওয়া অধিদপ্তর যেমনটা জানিয়েছেন যে গত 24 ঘন্টায় ভোলা 48.5 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেটা বলা হয়েছে। আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, ভোলা জেলার প্রায় 65,000 নিবন্ধিত সাগরগামী জেলে রয়েছে। এই জেলেগুলো ইতিমধ্যে নিষেধাজ্ঞার পরপরই কিন্তু সাগরে মাছ শিকারের জন্য গিয়েছেন। আমি বোট মালিক সমিতির সভাপতির সাথে কথা বলেছিলাম, তিনি জানিয়েছে ইতিমধ্যেই কিছু কিছু সাগরগামী যে সকল জেলেরা বোট নিয়ে গিয়েছেন তারা তীরে ফিরতে শুরু করেছে এবং ঘাট থেকে যাতে করে কোনো ট্রলার সাগরে না যেতে পারে সেই জন্য ঘাটে তারা মাইকিং এবং সতর্কমূলক প্রচার অভিযান চালিয়েছেন বলেও কিন্তু জানিয়েছেন বোট মালিক সভাপতি। অপরদিকে আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন কিছু লাইটার জাহাজ অপেক্ষমান রয়েছে। আমি এখন যেই স্থানটিতে রয়েছে এটি এই ভোলার মেঘনার পাড়, এই রুটটি দিয়ে ভোলা ঢাকা এবং চট্টগ্রাম রুটে লাইটার জাহাজগুলো পণ্যবাহী মালামাল পারাপার করে থাকে। এর সাগরে বৈরী আবহাওয়ার কারণে কিন্তু তারা নিরাপদ স্থানে রয়েছেন বলেও কিন্তু লাইটার জাহাজ কর্তৃপক্ষ আমাকে জানিয়েছেন। আর অপরদিকে আপনাকে বিষয়ে জানিয়ে রাখি, ভোলার যে বেড়িবাঁধের বাইরে যে নির্মাঞ্চল রয়েছে, গতকালকে রাতে যে জোয়ারটা হয়েছিল তার স্বাভাবিকের তুলনায় বিপদসীমার 5 থেকে 6 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে। এতে করে আগামী যদি লঘুচাপটি নিম্নচাপে রূপ নেওয়ার ফলে কিন্তু জোয়ারের পরিমাণটা বৃদ্ধি পাবে এবং নিম্ন অঞ্চলের যে সকল মানুষ রয়েছে তারা পানিবন্দী হওয়ার কথাও কিন্তু স্থানীয়রা জানিয়েছেন। তো সবশেষে বলা যায় যে ভোলার একরকম মেঘাচ্ছন্ন আবহাওয়া এবং গোমট আবহাওয়া বিরাজ করছে এবং থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে দ্বীপ জেলা ভোলায়। তো এই ছিল আমার কাছে আবহাওয়ার সর্বশেষ খবর। গালিব, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ নিয়ে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। এখন সকালে নিচে ছোট্ট একটা বিরতি, ফিরছে একটু পরে। বিরতির পর আবারও ফিরে এলাম, আপনারা দেখছেন এখন সকাল। সপ্তাহের ব্যবধানে কিছুটা স্বস্তি ফিরেছে সবজির বাজারে। মানভেদে কেজিতে 10 থেকে 15 টাকা কমেছে সব ধরনের সবজির দাম।
তবে চড়া কাঁচা মরিচের বাজার কেজিতে বেড়েছে 100 টাকা। এ নিয়ে বিস্তারিত জানাতে খুলনার সোনাডাঙ্গা পাইকারি বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রামিম চৌধুরী, আর শেরপুরের নবীনগর হাজির বাজারে আছেন সহকর্মী জাহিদুল খান সৌরভ। আমাদের সঙ্গে দুজনেই যুক্ত হয়েও গেছেন। রামিম, কি অবস্থা? কাঁচা মরিচের দাম আবার হুট করে বাড়লো কেন? কেজিতে 100 টাকা বাড়লো, ব্যবসায়ীরা কি বলছেন আসলে বাড়ার কারণটা কি? গালিব, মূলত বাজারে যে কাঁচামরিচের যে সরবরাহ সেটি কিন্তু অনেকটাই কম, এবং এই সরবরাহ কম থাকার কারণে দামের কিন্তু এমন ঊর্ধ্বগতি। আজকে খুলনার বাজারে কিন্তু প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি করা হচ্ছে 220 টাকা পর্যন্ত, কিন্তু গতকালকে কিন্তু সেটি 300 টাকা ছাড়িয়ে গিয়েছিল। তবে আজকে পাইকারি বাজারে 220 থেকে 230 টাকার মধ্যে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি করা হচ্ছে। তবে এই যে দাম, এটি কিন্তু অনেকটাই বেশি, কারণ খুচরা বাজারে কিন্তু এই দাম 300 টাকা ছাড়িয়ে গেছে। তো সেক্ষেত্রে সাধারণ যে ক্রেতারা রয়েছেন তাদের কিন্তু বড় ধরনের একটা অভিযোগ রয়েছে এই কাঁচামরিচ নিয়ে। এর পাশাপাশি অন্যান্য যে সবজি রয়েছে বাজারে, আজকে আমরা পাইকারি বাজারে রয়েছি সোনাডাঙ্গা, এবং এই পাইকারি বাজার থেকেই কিন্তু খুলনা সহ বিভিন্ন জেলা উপজেলাতে এই বাজার থেকে সবজি সরবরাহ করা হয়। আজকে বিভিন্ন ধরনের সবজির সরবরাহ কিন্তু বিভিন্ন রকম, এবং দামও সরবরাহের উপর ভিত্তি করে কিন্তু বাড়ে এবং কমে। আজকে উচ্ছে কিন্তু প্রতি কেজি বিক্রি করা হচ্ছে 40 টাকা করে, এছাড়াও লাউ বিক্রি করা হচ্ছে প্রতি পিস 25 টাকা করে, এছাড়াও বরবটি সিম রয়েছে সেটি বিক্রি করা হচ্ছে কিন্তু প্রতি কেজি 35 টাকা করে, পেঁপে বিক্রি করা হচ্ছে প্রতি কেজি 20 টাকা করে। এছাড়াও তবে আজকে যে বেগুন রয়েছে বাজারে, সেই বেগুনের দাম কিন্তু অনেকটাই বেশি রয়েছে, যার ফলে এখানকার যে বিক্রেতারা রয়েছেন তারা যেটি বলছেন যে বেগুনের কিন্তু সরবরাহ আজকে কিছুটা কম, এবং কম থাকার ফলেই কিন্তু দামের এমন ঊর্ধ্বগতি। এর পাশাপাশি বাজারে ঢেঁড়স রয়েছে, ঢেঁড়সের প্রতি কেজি ঢেঁড়স কিন্তু বিক্রি করা হচ্ছে আজকে 40 টাকা করে কেজি দরে পাইকারি বাজারে। তবে পাইকারি বাজার থেকে কিন্তু খুচরা যে বাজার রয়েছে সেই বাজারের যে দাম, সেই দামের তারতম্য কিন্তু অনেকটাই বেশি থাকে, এবং এই দামের তারতম্য বেশি থাকার ফলে কিন্তু খুচরা বাজারের প্রতি অনেকটাই ক্রেতাদের অভিযোগ থাকে বেশি, যে পাইকারি বাজারের তুলনায় খুচরা বাজারে বেশ অনেক বেশি দাম রাখা হয়। তবে এই বাজারের যদি তদারকির আওতায় আনা হয় তাহলে কিন্তু দাম অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে বলে জানিয়েছেন এখানকার ক্রেতা বিক্রেতারা। তো এই ছিল আমার কাছে খুলনা থেকে সবশেষ খবর। গালিব, রামিম, এবার একটু সৌরভের কাছ থেকে শেরপুরের নবীনগর হাজির বাজারের খবর জানবো, যে সেখানকার পেঁয়াজ রসুনের বাজারের কি অবস্থা, বিশেষ করে পেঁয়াজের দাম আরো কি কমার কোনো সম্ভাবনা রয়েছে কিনা? জি গালিব, শেরপুরে কিন্তু সপ্তাহ ব্যবধানে পেঁয়াজ রসুন এবং আদাতে কিন্তু 20 টাকা করে কমেছে। আমি যদি আজকে বাজার দরটা জানাই, তাহলে পেঁয়াজ গত সপ্তাহে আমরা দেখেছি যে পেঁয়াজ 120 টাকা 130 টাকা কেজি দরে বিক্রি হয়েছিল, সেটি কিন্তু আজকে কেজিতে 20 টাকা কমে 100 থেকে 110 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া আমরা রসুন দেখেছি গত সপ্তাহে বিক্রি হয়েছিল 260 টাকা কেজি দরে, আজকের বাজারে কিন্তু সেটি 20 টাকা কমে 240 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি আদাতেও 20 টাকা কমেছে। গত সপ্তাহে আমরা দেখেছি আদা 280 টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল, সেটি কিন্তু আজকের বাজারে 20 টাকা কমে 260 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তো তবে স্বস্তির বাজারের মধ্যেও কিন্তু একটু অস্বস্তি রয়েছে, সেটা হচ্ছে কাঁচামরিচের বাজার। কাঁচামরিচ কিন্তু বেশি উত্তাপ ছড়াচ্ছে। গত সপ্তাহে আমরা দেখেছি কাঁচামরিচ 240 টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল, সেটি কিন্তু আজকের বাজারে হঠাৎ করেই 100 টাকা বৃদ্ধি পেয়ে 340 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তো বাজার কেন বেড়েছে এই বিষয়ে আমরা বেশ কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছি। ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন যে মূলত নাটোর, রাজশাহী, পাবনা থেকে তারা পেঁয়াজ, রসুন, আদা এগুলি সংগ্রহ করে থাকেন। সেখানে কিন্তু পর্যাপ্ত সরবরাহ থাকে, কিন্তু এই বাজারে দামটা কিন্তু প্রভাব পড়েছে খুচরা পর্যায়ে। তবে ব্যবসায়ীরা বলছেন যে কাঁচামরিচের দাম বৃদ্ধির বিষয়ে যেহেতু টানা বর্ষা চলছে, বৃষ্টি হচ্ছে, এই কারণে খেতে প্রচুর পরিমাণ কাঁচামরিচ বিনষ্ট হচ্ছে। মূলত এই কারণে এবং সরবরাহ সংকটের কারণে কাঁচামরিচের দাম বৃদ্ধি পেয়েছে। তবে ব্যবসায়ীরা বলছেন যে শেরপুরে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রয়েছেন তারা কিন্তু নিয়মিত বাজার মনিটরিং করছেন, এবং তারা ভুক্ত অধিকার সহযোগিতা নিয়ে বাজারের দাম কেমন যাচ্ছে সেটি কিন্তু তারা মনিটরিং করছেন। মূলত এর কারণে আদা, রসুন এবং পেঁয়াজের দাম অনেকটাই কমেছে। তারা বলছেন যে যদি নিয়মিত এভাবে বাজার মনিটরিং হয় তাহলে হয়তো আগামী দিনে পেঁয়াজ, রসুন এবং আদাতে আরো 10 থেকে 15 টাকা কেজিতে কমতে পারে। তবে এই বিষয়ে আমরা বেশ কয়েকজন ক্রেতার সাথে কথা বলেছি। ক্রেতারা বলছেন যে নিত্য প্রয়োজনীয় যে সকল সবজি রয়েছে যেমন পেঁয়াজ, রসুন, আদা, সেগুলোর দাম যদি কমে তাহলে সবচেয়ে বেশি খুশি হচ্ছে নিম্ন আয়ের মানুষেরা। তারা বলছেন যে নিয়মিত বাজার মনিটরিং করলে হয়তো যে সকল সবজি রয়েছে সেগুলো হচ্ছে ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যেই থাকবে। তো গালিব, এই ছিল শেরপুর থেকে আমার কাছে সবজির বাজারের সর্বশেষ তথ্য।
খুলনা থেকে সহকর্মী রামিম চৌধুরী আর শেরপুর থেকে সহকর্মী জাহিদুল খান সৌরভ জানাচ্ছিলেন কাঁচা বাজার এবং পেঁয়াজ রসুনের বাজারের সবশেষ খবর। রেস্তোরাঁর খাবারে ব্যবহৃত আমদানি নির্ভর মশলা ও সবজির চাষ বেড়েছে রাজশাহীতে। তাতে স্থানীয় কৃষিকে কাজে লাগিয়ে সাশ্রয়ী হচ্ছে হোটেল রেস্তোরাঁর ব্যবসা। প্রায় 14 হেক্টরে উৎপাদিত এসব বিদেশি ফসল থেকে বছরে আসছে অন্তত 7 কোটি টাকা। তবে এর বাজার নিশ্চিত করেই নিয়ন্ত্রিত উৎপাদন করার পরামর্শ কৃষি বিভাগের। সজীব আহমেদের ক্যামেরায় রাকিবুল হাসানের প্রতিবেদন। বাড়ছে নগর, সাথে নাগরিকের ব্যস্ততা, নানা প্রয়োজনে ঘরের বাইরে থাকা মানুষের সংখ্যা বাড়ছে রাজশাহীতেও। দুপুর, বিকেল কিংবা রাতে আড্ডা, ভুরিভোজ, একটু বিনোদন, সবটাই যেন রেস্তোরাঁ নির্ভর। সেখানে ভিড় করছে শিক্ষার্থীদের বড় একটা অংশ আর নগর বাসিন্দারা। এই পুঁজিতেই দেশের খ্যাতিমান রেস্তোরাঁগুলোও উপস্থিত রাজশাহী শহরে। প্রতিযোগিতামূলক বাজারে ক্রেতার সন্তুষ্টিই এখন বড় পুঁজি তাদের। এতে স্মার্ট কৃষি উৎপাদনের ওপর নির্ভরতা বাড়ছে ব্যবসায়ীদের। কিচেনে ভালো ফুড এবং ভালো ফুডের জন্য স্বাস্থ্যসম্মত খাবার বাজার থেকে দেখা যায় বিভিন্ন কৃষি পণ্য যেগুলো লাগে আমাদের চাইনিজ আইটেমের জন্য, ফাস্টফুডের জন্য, যেগুলো পিওরভাবে কৃষকরা তৈরি করতেছে। খাবারের কোয়ালিটি ঠিক রাখার জন্য একদম ফ্রেশ কৃষির যে পণ্যগুলো আমাদের এখানে লোকালি উৎপন্ন হচ্ছে সেগুলো আমরা নিয়ে আসছি। স্থানীয়ভাবে এ সমস্ত সবজির চাহিদা বৃদ্ধি পাওয়ায় নিত্য নতুন সবজি চাষে সাহসী হচ্ছে কৃষক। আর আর্থিক নিরাপত্তা এবং এই সমস্ত সবজির সংরক্ষণ সুবিধার কারণে দিন দিন এই চাষের পরিধি বাড়ছে রাজশাহী অঞ্চল জুড়ে। একসময় স্থানীয় বাজারে ক্যাপসিকাম বিক্রি হতো 800 টাকায়, লেটুস পাতা 600 টাকা, থাই আদা 750 টাকা, পুদিনা পাতা পাওয়া যেত 250 টাকা কেজি দরে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে চাষ বৃদ্ধি পাওয়ায় কেজিতে 200 থেকে 300 টাকা পর্যন্ত কমেছে এসব সবজির দাম। তবে উপকৃত হচ্ছেন রেস্তোরাঁ মালিক ও স্থানীয় ক্রেতারা। প্রতিনিয়ত আমরা খাবারটা সেল করি, সেটা যেন টেস্ট ঠিক থাকে, সে কারণে আমরা সবসময় টাটকা জিনিস ইউজ করার চেষ্টা করি। এতে আমাদের খাবারের গুণগত মান এবং টেস্ট সম্পূর্ণ অটুট থাকে, এটাই আমাদের সবচেয়ে সিক্রেট। বাইরের জিনিসটা অ্যাভয়েড করে, বাবা দেখা যাচ্ছে রেস্টুরেন্টের জিনিস খেতে দেয় না, তো বাসায়ই বানানো হয় বেশি বেশি করে নিয়ে ফ্রিজে দেখা যাচ্ছে স্টোর করে রাখা হয়। রাজশাহী শাহ মখদুম বিমানবন্দর বেসরকারি ফ্লাইং একাডেমির জুনিয়র গ্রাউন্ড মেকানিক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বেতনে না পোষালে বিমানবন্দরেই পরীক্ষামূলক চাষ করতেন এসব সবজির। শহরে গিয়ে রেস্টুরেন্টগুলোই যোগাযোগ বাড়িয়ে তৈরি করেন চাইনিজ সবজির বাজার। এরপর লেটুস, পুদিনা, বিটরুট, ক্যাপসিকাম, থাই আদা সহ প্রায় 8 বিঘা জুড়ে চাষ করছেন সব রকম চাইনিজ সবজি। নগরের 1.5 শতাধিক রেস্তোরাঁয় এই জমি থেকেই বিপণন হচ্ছে উচ্চ মূল্যের এসব সবজির। দ্রুত সরবরাহের সক্ষমতা থাকায় তার সবজির চাহিদাও বেশি। গেল 3 বছরে পুঁজি করেছেন 25 লাখের বেশি। দোকানেও বেশি, মার্কেটেও বেশি, আবার ভালো ভালো রেস্টুরেন্ট যেগুলো আছে যারা আমাকে চায় তাদের সাথেও আমি ব্যবসা করি, তাদের কাছে মাল পৌঁছাই দিই, টাটকা জমি থেকে কেটে নেয় একদম পাইকারি দামে। বিদেশি জাতের এই সবজি সংরক্ষণ করা হচ্ছে হিমাগারেও। তাতে বছর জুড়ে বিক্রির সুবিধা পাচ্ছে কৃষকরা। এতে দিন দিন বাড়ছে চাষের পরিধি। যারা হয়তো এগুলো বেশি বুঝে সেল করার জায়গা, রাস্তাঘাট চিনা লাগবে, পরিচিত হওয়া লাগবে, তাহলে সে হয়তো লাভবান বেশি হবে। ভেন্ডি, পটল, কলা এগুলো বিটটা এটা উন্নতি, ওটা যদি 20,000 পায় তো এটা 40,000 টাকা বিক্রিতে হয়। আগে 1 কেজি 2 কেজি বিক্রি হতো, এখন 30 কেজি 20 কেজি 40 কেজি এভাবে বিক্রি হয়। আর রেস্তোরাঁর চাহিদা শেষে উদ্বৃত্ত বিদেশি সবজির বিক্রি বাড়ছে স্থানীয় কাঁচা বাজারে। তবে এই সবজির বাজার মূল্য ভালো হলেও বিপণনের বাজার নিশ্চিত না হলে অতিরিক্ত উৎপাদনে উৎসাহিত করছে না কৃষি বিভাগ। 3-4 জনের গল্প বলতে পারবো। এই বাড়ি আমাকে বলছে ম্যাডাম বিক্রি করায় দেন। আমি বলছি ভাই বিক্রি তো আমি দেখি না, এখন তুমি বললে আমরা চেষ্টা করব। তারপরে সে আমরা ঈশ্বরদী পর্যন্ত ফোন দিছি, দিয়ে বলছি ভাই এরকম তো ওখানকার কৃষি অফিসার বলে স্যার একই সমস্যা তো আমাদেরই, আপনাদেরকে বেচবো না আমাদেরগুলোই বেচবো। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে রাজশাহীতে গেল অর্থ বছরের 3 মেয়াদে চাইনিজ সবজি উৎপাদন হয়েছে অন্তত 12,000 টন, যার বাজার মূল্য অন্তত 7 থেকে 7.5 কোটি টাকা। রাকিবুল হাসান, এখন রাজশাহী। এখন সকালে নিচে আরেকটা বিরতি, ফিরছে একটু পরেই।
বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন এখন সকাল। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে অনুষ্ঠিত হলো সাংস্কৃতিক আয়োজন মুক্ত করো ভয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী সাংস্কৃতিক ঐক্যের আয়োজনে পরিবেশিত হয় নাচ, গান, কবিতা আর কাওয়ালি, যেখানে স্থান পায় ছাত্র জনতার আন্দোলন ও বিজয়ের গল্প। আরও জানাচ্ছেন হাসিব বিল্লাহ। আন্দোলনে জোয়ার আনে এই শেকল ভাঙার গান। জাতীয় কবির এ গানে উদ্বুদ্ধ হয় ছাত্র জনতা। ছাত্র জনতার সম্মিলিত প্রতিরোধে পতন হয় যে কর্তৃত্ববাদী শাসনের, দীর্ঘ সে শোষণ বঞ্চনার গল্প তুলে ধরা হয় কবিতায়, নাচে, গানে। চিৎকার করে সাইদ বলবে জাগো বাহে, কণ্ঠে সবাই। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুপার্জিত স্বাধীনতা চত্বরে বিপ্লবী সাংস্কৃতিক ঐক্যের আয়োজনে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান মুক্ত করো ভয়। খুঁজি খাবার আমার ভাইয়ের জীবন গেল নিভি, আমি এখন প্রতিশোধের নেশায়। সাংস্কৃতিক সংগঠন সিলসিলা পরিবেশন করে কাওয়ালি। আধ্যাত্মিক ও ভক্তিমূলক গানে গানে স্রষ্টাকে স্মরণ করেন শিল্পীরা। অনুষ্ঠানে প্রদর্শিত হয় মূকাভিনয়। পথচারী রিক্সা চালকও অংশ নেন সেখানে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বলেন, স্বাধীন শিল্প সংস্কৃতির চর্চার দুয়ার উন্মোচন হয়েছে, যা আগে বঞ্চিত ছিল। আমরা মনে করছি বাংলাদেশের আপামর জনসাধারণ তার জমে থাকা কথাগুলো বলবে এবং সেই কথাগুলো শিল্পের মাধ্যমে প্রকাশ করবে। তারই একটি আয়োজন আজকে এখান থেকে হচ্ছে, আপনারা দেখছেন। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের ঐক্যবদ্ধ আয়োজন আগামীতেও চলমান থাকবে বলে জানান আয়োজকরা। দেশের বেশিরভাগ জনগোষ্ঠীর লালিত সংস্কৃতির উন্মুক্ত পরিবেশনা দেখে মুগ্ধ দর্শকরাও। আবৃত্তি সমন্বয় পরিষদ, সাংস্কৃতিক জোট, গ্রুপ থিয়েটার ফেডারেশন, তাদের যারা নেতৃবৃন্দ ছিলেন তারা সবাই তাদের রাজনৈতিক বুঝাবুঝির নৌকাটা আওয়ামী লীগের কাছে বন্ধক দিয়ে রেখেছিলেন, যে কারণে আওয়ামী সরকারের যে কোনো অন্যায় সিদ্ধান্ত, তাদের যে কোনো অপরাধের বিরুদ্ধে আমরা কথা বলতে পারতাম না। আমরা এমন সংস্কৃতি সবাইকে উপহার দিতে চাই যেই সংস্কৃতি আমাদের দেশের মানুষ লালন করে, ভেতর থেকে লালন করে, অনুভব করে। আমরা এই আন্দোলনের সপক্ষে আজকে আমাদের এই অনুষ্ঠান আমাদের নিয়মিতই হবে, আমরা নিয়মিত এটা করতে চাই। স্বাধীনতা থাকবে, ভয় ডর শঙ্কাবিহীনভাবে আমরা এই সমাজটাকে গড়তে চাই। এই প্রত্যয় নিয়ে বিপ্লবী সাংস্কৃতিক ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে। এর আগেও বেশ কয়েকবার কাওয়ালি গান করার উদ্যোগ গ্রহণ করা হয়েছিল, কিন্তু আমরা তখন দেখতে পেয়েছি যে আমাদের বাক স্বাধীনতা না থাকার জন্য আমাদের অনুষ্ঠানে বারবার আঘাত এসেছে, আমাদের প্রোগ্রামগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু আজকে যখন 24-এর গণ অভ্যুত্থান সম্পন্ন হয়েছে, ছাত্ররা দেশটাকে স্বাধীন করেছে, তখন আবার কিন্তু সেই কাওয়ালি উৎসব আমাদের টিএসসিতে হচ্ছে। তো এটা নিঃসন্দেহে আমাদের এই অভ্যুত্থানের জন্য একটা অর্জন। অন্যান্য সাংস্কৃতিক সংগঠনকেও বিপ্লবী সাংস্কৃতিক ঐক্যের ব্যানারে আসার আহ্বান আয়োজকদের। হাসিব বিল্লাহ, এখন ঢাকা। স্বাধীনতার অর্ধশতক পরেও পার্বত্য চট্টগ্রামে গড়ে ওঠেনি বৃহৎ শিল্প কারখানা। তবে শান্তি চুক্তির পর ধীরে ধীরে উন্মুক্ত হয় পাহাড়ে শিল্পায়নের দ্বার। পরিবেশ অনুকূলে আসায় রাঙামাটিতে স্বল্প পরিসরে নেওয়া হয় বিসিকে শিল্পনগরী স্থাপনের উদ্যোগ। যদিও পূর্ণাঙ্গ রূপ পায়নি রাঙামাটি বিসিকের সেই শিল্পনগরী। এজন্য অবকাঠামো ও প্রশাসনিক সংকটকেই দুষছেন বিনিয়োগকারীরা। রাঙামাটি থেকে সহকর্মী জিয়াউর রহমান জুয়েলের প্রতিবেদনে বিস্তারিত। আড়াই দশক আগে রাঙামাটির মানিকছড়িতে শিল্পনগরী স্থাপন করে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন। প্রায় 10 বছর পর 2007 সাল থেকে 16টি ইউনিট নিয়ে শুরু হয় এর আংশিক কার্যক্রম। তবে খালি পড়ে আছে বাকি 30টি ইউনিট। এখন গোচারণ ভূমি হিসেবেই ব্যবহার হচ্ছে এসব খালি জায়গা। ব্যবসায়ীদের দাবি, নামে শিল্পনগরী হলেও গড়ে ওঠেনি বিনিয়োগের অনুকূল পরিবেশ। অবকাঠামো ও প্রশাসনিক সংকটের কারণে স্থাপনার নির্মাণে আগ্রহ দেখাচ্ছেন না বিনিয়োগকারীরা। এখানে আমরা যারা শ্রমিক কর্মচারী আছি, এদের খাওয়ার পানি নেই, বিসিকে কোনো পানি দিতেছে না। যখন বর্ষার সময় হয় তখন
এখানে পানি উঠে যায়, যার কারণে আমরা গাড়ি ঘোড়া আনতে, তারপরে লেবারের সমস্যা হয়ে যায়, মালামাল উঠানো আমাদের জন্য একটু সমস্যা হয়ে যায়। এই জায়গার মধ্যে যেন পানি না জমে, বৃষ্টি বাদল হইলে এই জায়গাটা যদি একটু উঁচা করা যায় তাহলে আমাদের সংকটগুলা নিরসন হবে। বরাদ্দ পাওয়া এইসব বাণিজ্যিক প্লট বছরের পর বছর ফেলে রাখা শিল্পায়ন ও সমৃদ্ধির পথে বাধা বলে মনে করেন ব্যবসায়ীরা। তাই দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি তাদের। স্থানীয় লোকেরা ফল চাইতে পাইতেছে না, কিন্তু তারা বাইরের লোককে দিয়ে বসে রয়েছে। তাদেরকে বলতেছে না যে আপনি এই প্রতিষ্ঠান করতেছেন না কেন। এদিকে আগামী 3 মাসের মধ্যে পাওনা পরিশোধ ও শিল্প কারখানা শুরু না করলে বরাদ্দ বাতিলের নোটিশ দেওয়ার হুঁশিয়ারি শিল্পনগরী কর্তৃপক্ষের। ভবিষ্যতে জমির দাম বাড়বে, নতুন কোনো মালিকের কাছে বেশি দামে বিক্রি করবে, এইরকম অবৈধ পন্থা অবলম্বন করার জন্য তারা এই কাজগুলা করছে। আমরা তাদেরকে চূড়ান্ত নোটিশ দিছি, আগামী 3 মাসের মধ্যে তারা যদি সরকারি পাওনা পরিশোধ না করে এবং কারখানার কাজ শুরু না করে তাদেরকে আমরা একবারে বাতিল করে দেব। রাঙামাটির বিসিক শিল্পনগরী দ্রুত পূর্ণাঙ্গ রূপ পেলে ক্ষুদ্র ও কুটির শিল্পের হাত ধরে পার্বত্য অঞ্চলে শিল্পায়নে পথ সুগম হবে, তৈরি হবে স্থানীয় উদ্যোক্তা, বাড়বে কর্মসংস্থান। এমনটাই প্রত্যাশা পাহাড়ের মানুষের। এখন রাঙামাটি। এখন সকালে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরবো একটু পরেই। বিরতি পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন এখন সকাল। আন্তর্জাতিক প্রসঙ্গ। সরকারি ব্যয় কমানো ও রাষ্ট্রীয় সেবাদান পদ্ধতি আরও সহজ করতে 28টি দপ্তর বিলুপ্ত ঘোষণা করেছে পাকিস্তান সরকার। এছাড়া 5টি মন্ত্রণালয়ের 12টি প্রতিষ্ঠানকে একীভূত করা এবং এসএমই খাতকে নিজের অধীনে রেখেছেন পাক প্রধানমন্ত্রী। এতে শূন্য হয়ে যাচ্ছে 1.5 লাখের বেশি সরকারি চাকরি। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। পাকিস্তানে বিভিন্ন খাতে চলছে বহুমাত্রিক সংকট। বিশেষ করে দেশটির অর্থনীতি ধুঁকছে বহুদিন যাবৎ। আকাশছোঁয়া মূল্যস্ফীতিতে দিশেহারা বাসিন্দারা। বিদ্যুৎ জ্বালানি ঘাটতির পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটে ভুগছে পাকিস্তান। ডলারের বিপরীতে ক্রমেই দুর্বল হচ্ছে পাকিস্তানি রুপি। সরকারি বেসরকারি খাতে দেখা দিয়েছে চাকরির সংকট। এমন অবস্থায় সরকারি ব্যয় কমিয়ে অর্থনীতিকে দাঁড় করাতে মরিয়া পাকিস্তান সরকার। সংস্কার আনা হয়েছে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে। সম্প্রতি সরকারের প্রাতিষ্ঠানিক সংস্কারের উদ্দেশ্যে একটি কমিটি গঠন করেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সরকারি খরচের বোঝা কমিয়ে জনগণকে উন্নত সেবাদানের লক্ষ্যে কাজ করছে এই কমিটি। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সভাপতিত্বে এক বৈঠকে 5টি মন্ত্রণালয়ের 28টি দপ্তরে সংস্কার আনা হয়েছে। বিলুপ্ত করা হয়েছে কাশ্মীর ও গিলগিত বালতিস্তান বিষয়ক মন্ত্রণালয়, রাষ্ট্র ও ফ্রন্টিয়ার রিজিয়ন বিষয়ক মন্ত্রণালয়, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং জাতীয় স্বাস্থ্যসেবা বিষয়ক মন্ত্রণালয়। এছাড়া 5টি মন্ত্রণালয়ের আরও 12টি প্রতিষ্ঠানকে একীভূত করার প্রস্তাব করা হয়। কিছু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জনগণকে সরকারি সেবা দিতে সক্ষমতা দেখাতে পারেনি। পাশাপাশি কয়েকটি দপ্তর সরকারের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। কেবল তাদের ব্যাপারেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান পাকিস্তান প্রধানমন্ত্রী। সংস্কার কমিটির এমন সিদ্ধান্তে ঝুঁকির মুখে পড়েছে প্রায় 1.5 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীর চাকরি। সেই সঙ্গে 1 থেকে 16তম গ্রেডের বিভিন্ন পদ পর্যায়ক্রমে বাদ দেওয়ার সুপারিশও করা হয়। এইসব পদে আউটসোর্সিংয়ের মাধ্যমে কাজ করার প্রস্তাব দেয় সংস্কার কমিটি। স্থানীয় ব্যবসার উন্নতি ও বিদেশি বিনিয়োগে আকৃষ্ট করতে ব্যবসাবান্ধব নীতি গ্রহণ করেছেন শেহবাজ শরীফ। ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতকে নিজের তত্ত্বাবধানে রেখেছেন তিনি। এই খাতের ব্যবসাকে উৎসাহিত করার লক্ষ্য নিয়েছে পাকিস্তান সরকার। তানভীর জনি, এখন বিশ্ব। শেষ করছে এখন সকালের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।